আমি প্রথমে এম এ আজিজ আপনার কাছ থেকে একটু শুনতে চাই, যে ঘটনার আদ্যোপাদ্য একটু বুঝতে চাই, যে আপনি অনেক সিনিয়র সাংবাদিক, যেহেতু আপনি অনেক জ্ঞানও রাখেন, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া ও তদন্ত নিয়ে কিন্তু ঐতিহাসিকভাবেই একটা তর্ক বিতর্ক ছিল এবং এখনো আছে, এবং বলা হয়ে থাকে 1981 সালে 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে তাকে মর্মান্তিকভাবে হত্যার পর সামরিক আদালতে তড়িঘড়ি করে বিচার কাজ সম্পন্ন করা হয়েছিল। এখন আবার অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে 45 বছর পলাতক ছিলেন তিনি, তারপরে ডিবির হাতে তিনি আটক হলেন। সব মাঝখানে তো কেটে গেছে কয়েক দশক, দীর্ঘ সময় একটা পেরিয়ে গেছে। সবকিছু মিলিয়ে আপনি কিভাবে দেখেন ঘটনাটিকে, বা ঘটনাগুলো কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে। জেলাইস খান উনি খুবই ভালো বলেন, তিনি আর্মি অফিসার ছিলেন, তিনি ভালো জানবেন এখনো, কারণ তিনি ওই অঞ্চলেই বাস করেন, তিনি আদ্যপান্ত জানেন। আমরা শুনবো তার কাছ আমরা থেকে। মিডিয়ার থেকে যতটুকু জানি, আমি অ্যাজ এ সিভিলিয়ান বলবো, আমাদের দুঃখ দুটো রাষ্ট্রনায়ককে আর্মিরাই হত্যা করেছে, এ বাইরের লোক না। আমার কথা, জিয়াউর রহমান সেদিন কিন্তু আপনার পার্টির ভিতরে দ্বন্দ্ব নিরসনের জন্য গেছে, সেখানে আর্মির একটা টিম ঢুকে তাকে গুলি করে, এলোপাতাড়ি গুলি করে হত্যা করে। তখন দেখা যায় যে মঞ্জুর, মেজর জেনারেল মঞ্জুর, তখন তিনি ওখানে ছিলেন। তিনি কিন্তু নাকি সারা ক্যান্টনমেন্টে ঘুরে বেড়ান এবং তিনি বলেন যে মুক্তিযুদ্ধের শক্তিরা ঐক্যবদ্ধ হতে হবে। এবং জেনারেল এরশাদ তখন আর্মি চিফ, তিনি বারবার তাকে টেলিফোন করেন, শেষ পর্যন্ত তিনি টেলিফোন করেন না। একটি পর্যায়ে তার বাসার থেকে টেলিফোন আসে, তিনিও চলে যান, পালিয়ে যান বান্দরবানের দিকে। তখন একটা পর্যায়ে তিনি তার বাচ্চারা, তার ওয়াইফ সাথে ছিল, তারা পাহাড়ে উঠে একটা আশ্রয় নেয় একটা সাধারণ ঘরে বাচ্চাদের খাওয়ার। তখন পুলিশকে দেখে পুলিশের কাছে তারা আত্মসমর্পণ করে। তখন একটা আর্মি টিম তাকে সেনানিবাসে নিয়ে যাওয়ার চেষ্টা করে। একটা পর্যায়ে কিন্তু মঞ্জুরকে আপনার গাড়িতে তুলে নিয়েও যায় এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করা হয়। তো অর্থাৎ আমি বলছি যে এখানে তো আর্মিদের বিষয়ের ব্যাপার, এখানে কিন্তু সিভিলিয়ান ইনভলভ না। সেখানে এখানে যে বিএনপির ভিতরে যে দ্বন্দ্ব ছিল, যে দ্বন্দ্ব সংঘাতে যদি মরতো একটা কথা ছিল। কিন্তু আমার কাছে এই জন্যই বলছি, তাহলে কি দেশে কোনো রাষ্ট্রনায়ক দাঁড়াবে না? আমাদের আর্মি কি আমাদের দেশেরই তো আর্মি, দেশপ্রেমিক আর্মি, তারা রাষ্ট্রনায়ক যখন একটা দাঁড়াবে, যেভাবেই হোক না কেন, ধরেন এখন একজন রাষ্ট্রনায়ক আছে তারেক রহমান, তাকেও কি তারা হত্যা করে ফেলবে? অর্থাৎ যে যখন মাথা শির উঁচু করে দাঁড়াবে তখনই মেরে ফেলবে, অথবা মুক্তিযোদ্ধা রাজাকার এই তকমা দিয়ে মেরে ফেলবে? মেরে ফেলা তো সমাধান না। এখন ধরেন 45 বছর পরে যাকে ধরা হয়েছে মোজাফফর হোসেন, সেও কিন্তু দণ্ডপ্রাপ্ত, অর্থাৎ সেও আগেই ফাঁসি হতো। এখন তাকে অলরেডি কিন্তু কোর্ট মার্শালের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। হ্যাঁ, তার আর কোর্ট মার্শাল কি করবে? সে তো মৃত্যুদণ্ড প্রাপ্তই আছে। এটা আমি জানি না, তিনি সিভিল কোর্টে তো হয় নাই, ওটা তো তখন তো তাকে 13 জনকে ফাঁসি দেওয়া হয়। সেনা কর্মকর্তাও ছিল, সিপাহীও ছিল, যারা গুলিগালা ইনভলভ ছিল মনে করা হয়েছে। তো তখন তৎক্ষণে দ্রুত বিচার করা হয়েছে, কতটুকু নিরপেক্ষ বিচার হয়েছে তা জানি না। কোর্ট মার্শালে আদৌ ওই সিভিলিয়ান যে কোর্ট, সিভিল কোর্টের মতো এত আদ্যপান্ত দেখা হয় কিনা তাও জানি না। হ্যাঁ, কিন্তু 13 জনকে তো ফাঁসি দেওয়া হয়েছে। তখন আওয়ামী লীগের সময় আমি কিন্তু টকশোতে বরাবরই থাকি, তখন বরাবরই বলা হতো, আওয়ামী লীগের নেতারা বলতেন যে জিয়াউর রহমানের ফাঁসির বিচারের দাবি তো বিএনপির তরফ থেকে করা হয় না, বেগম খালেদা জিয়াও চান না। কিন্তু বেগম খালেদা জিয়া, তারেক রহমান, তারা কিন্তু দেখেন যদি অভ্যুত্থান ঘটে, অভ্যুত্থানের ঘটার 5 তারিখে পরিবর্তন হয়, 6 তারিখে হুইল চেয়ারে বসে পল্টনের সভা হয়। তখন কিন্তু সে অনেকটাই বলা যায় মৃত্যু পথযাত্রী। তারপরেও তিনি বলেছেন প্রতিশোধ নয়, সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার জন্য কাজ করতে হবে, এবং তারেক রহমানও তাই বলছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে দেশটা তো সবার, তাই না? এখন ধরেন আর্মির ভিতরে আমি বলবো যে হয়তো কেউ পাকিস্তান থেকে পরে আসছে, কারণ তখন তো পাকিস্তান ছিল, পাকিস্তানেও আর্মি ছিল, দেশ স্বাধীন হওয়ার পরে আসছে। আমি মুক্তিযোদ্ধা ছিলাম, আমার তো পা একটা নষ্ট হয়ে যায়, আমি তো মুক্তিযুদ্ধের পরে দেশে আসছি, ফেরত আসছি, তা আমি রাজাকার? আমার প্রশ্ন এখানে, আর্মিদের ভিতরে রাজাকার আর মুক্তিযোদ্ধা হওয়ার কথা নয়। কারণ সেই সময় যে দেশ ভাগ হয়ে যায়, ওই সময় একটা পক্ষ, আর্মির একটা পক্ষ পাকিস্তানে হয়তো আটকা পড়েছিল, দেশ স্বাধীন পর আসছিল। তা আমার কথা হলো সেই পক্ষটা চলছে। কর্নেল তাহের তারপরে ভিতরে ভিতরে বিপ্লব করার চেষ্টা করেছে, কর্নেল তাহেরেরও ফাঁসি হয়েছে। তো আর্মিরা নিজেদের সমস্যা নিজেরা তৈরি করছে। কিন্তু আমি এইটাই বলবো যে তখন ধরেন দীর্ঘদিন পরে এখন বিচার হচ্ছে, তিনি আগেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তাকে এখন ধরা হয়েছে, সে
আপনার ডিওএইচএস থেকে ধরা পড়েছে, হয়তো সেখানে আসছিল, ভারতে পালিয়েছিল, সেখান থেকে আসছে, নাম বদল করেছিল, তিনি আসছেন। কিন্তু নাম বদল করে এটাই বা কিভাবে সম্ভব হলো? না আসবো, এটি নিয়ে আপনার কাছে আসবো। এম এ আজিজ, ধন্যবাদ আপনাকে আপাতত বক্তব্যের জন্য। আমি একটু অবসরপ্রাপ্ত মেজর ডেল এইচ খান, আপনার কাছ থেকে একটু আরেকটু বিশ্লেষণ ব্যাখ্যা শুনতে চাই যে সামরিক আইনে বিচার হয়েছিল, সেটা স্বচ্ছতা নিয়ে বেশ তর্ক বিতর্ক প্রশ্ন রয়ে গেছে। আবার ৪৫ বছর পর একজনকে গ্রেপ্তার করে আবারও সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হলো। এটি আসলে কেন, কিভাবে এখনো সেনাবাহিনীর আওতাধীনই রয়ে গেল? আপনি একটু বিশ্লেষণ করে বলবেন বা আপনার বিশ্লেষণ জানতে চাই। সেনাবাহিনী একবার সেনাবাহিনী, মৃত্যুর আগ পর্যন্ত সেনাবাহিনী। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের দেশ টিভির দেশ সন্ধ্যার যে দর্শকরা আছেন তাদেরকে ধন্যবাদ, এবং আমার বিজ্ঞ সহ আলোচক জনাব এম এ আজিজ, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের যে ইতিহাস, গত 54 বছর 55 বছরের যে ইতিহাস আছে, এই ইতিহাসের সবচেয়ে দুঃখজনক এবং কলঙ্কিত যে অধ্যায়, তার ভেতরে এই দুইটা অধ্যায়। এটা হচ্ছে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড, একটা হচ্ছে জিয়াউর রহমান হত্যাকাণ্ড। কারণ একটা নতুন রাষ্ট্রে আপনি ধরেন ওই রাষ্ট্রের বয়স 10 বছর হওয়ার আগেই এরকম দুইজন নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে যখন রাজনৈতিকভাবে অপঘাতে মারা যেতে হয়, তখন সেই দেশের রাজনৈতিক পথ চলা যে কতটা বন্ধুর এবং কতটা কঠিন, এটা খুব সহজেই অনুমেয়। এবার আসি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের প্রসঙ্গে। এই জিয়াউর রহমান হত্যাকাণ্ডের যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা খুব কম আলোকপাত পায় ইন কম্পারিজন টু মানে আগের ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময়। শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডটাকে যতটা চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে, সেই তুলনায় কিন্তু জিয়াউর রহমানেরটা হয় নাই। এবং এই ব্যাপারে অনেক সময় বিএনপিকেও দোষারোপ করা হয়। দোষারোপ করা হয় এই কারণে, কারণ বিএনপি একাধিকবার সরকার গঠন করেছে, কিন্তু এই হত্যাকাণ্ডটা নিয়ে খুব বেশি তারা চর্চা করে নাই। অনেকে বলে যে এটার পেছনে মূল কারণ সম্ভবত তখন পর্যন্ত যেহেতু সেনাবাহিনীতেই তার হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই চাকরিরত ছিল, এবং বেগম খালেদা জিয়ার প্রায়োরিটি যেটা ছিল সেটা হচ্ছে দেশ পরিচালনা করা, কারণ দেশের যে অন্যান্য অ্যাপারেটাস গুলো আছে এগুলোকে চালু রাখা। সেই কারণে উনি নতুন করে আর এই পুরাতন ঘা জাগানোর চেষ্টা করেননি। কিন্তু যেই জিনিসগুলা বুঝতে হবে এই জায়গাটাতে আমাদেরকে, সেটা হচ্ছে যে আপনি জিয়াউর রহমান যখন মারা যান তখনকার সেনাবাহিনীটাকে বুঝতে হবে। ওইটা যদি না বুঝেন আপনি আসলে এই কিলিংটা খুব একটা ধরতে পারবেন না। তখনকার সেনাবাহিনী মূলত 3টা ভাগে বিভক্ত ছিল। একটা হচ্ছে মুক্তিযোদ্ধারা, যারা মুক্তিযোদ্ধা অফিসার, তাদের সেনাবাহিনীতে একটা অংশ ছিল, যেই অংশ বিলং করে হচ্ছে জিয়াউর রহমান, যে অংশ বিলং করে জেনারেল মঞ্জুর। অন্যান্যদের নাম নিলাম না, আমাদের প্রাসঙ্গিকভাবে এই দুটো নাম ইম্পর্টেন্ট। আরেকটা দল ছিল যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি, তারা পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন এবং স্বাধীনতার পরে তারা বাংলাদেশে ফেরত আসেন। এখন লক্ষ্য করলে আপনি দেখবেন এখানে জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ কিন্তু সামরিক বাহিনীর জ্যেষ্ঠতায় জিয়াউর রহমান এবং অন্যান্য যারা আছে তাদের চেয়ে সিনিয়র। কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধের পর একটা সিদ্ধান্ত গ্রহণ করা হলো ভারতীয় পরামর্শে, সেটা হচ্ছে যে সকল মুক্তিযুদ্ধ অফিসাররা বাংলাদেশে যুদ্ধ করেছে তাদেরকে 2 বছরের সিনিয়রিটি দেওয়া হবে। এর ফলে হলো কি, ওই জিয়াউর রহমান আবার সিনিয়র হয়ে গেলেন এরশাদের। ঠিক আছে, আচ্ছা, এখন এই জায়গাটাতে আসার পরে যে সমস্যাটা হলো, প্রাথমিকভাবে কিন্তু একটা দ্বন্দ্ব ছিল। যেমন খালেদ মোশাররফ, তারপর জিয়াউর রহমান এবং শফিউল্লাহ, এস ফোর্স, কে ফোর্স এবং জেড ফোর্স কমান্ডাররা, তারা নিজেরাও কিন্তু ডিবেট করতেছিলেন যে এই যে পাকিস্তানে যারা আটকা পড়েছিল এই অফিসারদেরকে আবার নেওয়া দরকার আছে কিনা। ইট ওয়াজ জিয়াউর রহমান যিনি প্রপোজ করলেন যে আমাদের ট্রেইনড অফিসার্স এবং সোলজার্স দরকার, সুতরাং সেই প্রেক্ষিতে তাদেরকে নেওয়া হলো। তাহলে আর্মিতে তাহলে 2টা সেগমেন্ট তৈরি হলো। একটা সেগমেন্ট হচ্ছে রিপ্যাট্রিয়েটেড অফিসার্স, যেটার সিনিয়র ছিলেন হচ্ছে জেনারেল এরশাদ, আর হচ্ছে মুক্তিযোদ্ধা অফিসার, তাদের ভিতরে সিনিয়র হিসেবে আপনি জেনারেল মঞ্জুরের নাম বলতে পারেন, কারণ জিয়াউর রহমান অলরেডি প্রেসিডেন্ট হয়ে গেছে তখন। আরেকটা সেগমেন্ট ছিল, যে সেগমেন্ট হচ্ছে জিআরবি অফিসার, যারা 1975 সালে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পরে এদেরকে বিলীন করে দেওয়া হয় এবং এদেরকে সামরিক বাহিনীতে আত্মীকরণ করা হয়। তাহলে এই 3টা অপোজিং কারেন্ট এখানে কাজ করতেছিল। মুক্তিযোদ্ধা অফিসার যারা ছিল তারা ন্যাচারালি চিন্তা করতো তাদের মানে আরো বেশি অ্যাডভান্টেজ পাওয়া উচিত সেনাবাহিনীতে। এই একই ঘটনায় মঞ্জুর যিনি ছিলেন, জেনারেল মঞ্জুর, যিনি চট্টগ্রামের জিওসি ছিলেন, তার যেটা প্রত্যাশা ছিল সেটা হচ্ছে যে জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি হলেন তখন সেনাপ্রধান হওয়ার দাবি তার ছিল এবং তিনি মনে মনে চাচ্ছিলেন যে তাকে সেনাপ্রধান করা হোক। কিন্তু আর্মির ভিতরে ব্যালেন্স ঠিক রাখার জন্য এবং সিনিয়রিটিটা আবার আস্তে আস্তে অ্যাডজাস্ট করার জন্য জিয়াউর রহমান প্ল্যান করলেন যে এরশাদকে সেনাপ্রধান করা হবে। এই সিদ্ধান্তটা জেনারেল মঞ্জুর খুব সহজভাবে নেন নাই এবং সবচেয়ে চূড়ান্ত অবস্থায় চলে যায়
সেনাবাহিনীতে আরেকটা জিনিস আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে সেনাবাহিনীতে মূলত 3 ধরনের অ্যাপয়েন্টমেন্টে কাজ হয়। একটা হচ্ছে কমান্ড, মানে যারা অপারেশনাল কাজ করতেছে। আরেকটা হচ্ছে স্টাফ। স্টাফ মানে হচ্ছে ধরেন একটা সিইওর আন্ডারে অনেকগুলো লোক থাকে যারা তার কাজকে সহজ করে, এই স্টাফিং একটা অংশ আছে। আর আরেকটা অংশ যেটা আছে সেটা হচ্ছে ইনস্ট্রাক্টর, যারা প্রশিক্ষক। ঠিক আছে? তো জিওসি হিসেবে চট্টগ্রামে যখন জেনারেল মঞ্জুর ছিলেন, উনি কমান্ডার ছিলেন। তাকে এই জিয়াউর রহমানের সার্কিট হাউস ভিজিট করার ঠিক আগ মুহূর্তে কয়েকদিনের ভেতরে তাকে পোস্টিং করা হয়েছিল স্টাফ কলেজের একজন কমান্ডেন্ট হিসাবে, যেটা কিন্তু কমান্ড মানে পজিশন না, সেটা ইনস্ট্রাকশন একটা পজিশন, প্রশিক্ষকের একটা পজিশন, যেটা জেনারেল মঞ্জুরের মতো একজন মানে রণাঙ্গনের কমান্ডার যিনি, তার জন্য একটু মানে ইনসাল্টিং ছিল অফকোর্স। প্লাস এই রুটটা তার কাছে একটা জিনিস স্পষ্ট করে দিচ্ছিল যে উনি সম্ভবত সেনাপ্রধান হতে পারবেন না আর। ঠিক আছে? তো এই মানে প্রেক্ষাপটটুকু বোঝার পরে আপনি যদি সুযোগ দেন, তাহলে এখন আমি বলতে পারি যে এই কিলিং এর ব্যাপারটা এবং মেজর মুজাফফরের ভূমিকাটা। নিশ্চয়ই। এর সাথে আরো একটা বিষয় জানতে চাইবো যে হুসেইন মোহাম্মদ এরশাদের প্রত্যক্ষ পরোক্ষ কোনো ভূমিকা ছিল কিনা, এই ব্যাপারে আপনাদের দুজনের কাছে জানতে চাইবো। তবে একটি বিরতির পরে ফিরে আসতে চাই। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকবেন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যার আয়োজনে। আজকে আমরা দেশ সন্ধ্যায় কথা বলছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি আটক এই প্রসঙ্গটি নিয়ে, এবং এ পর্যায়ে এম এ আজিজ আপনার কাছে জানতে চাই যে মোজাফফর হোসেন, যদি আমি ভুল না করে থাকি, 90-এর দশকে ভারতে গিয়ে পালিয়েছিলেন এবং তিনি নাম পরিবর্তন করে দেশে ঢুকে। এটি আসলে কিভাবে সম্ভব হলো? না, সম্ভব তো হতেই পারে, কারণ ভারত তো সবসময় আমাদের দেশটাকে ডিস্টেবিলাইজ করার জন্য চেষ্টা করে। তো যেহেতু জিয়াউর রহমান হত্যাকাণ্ডে সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, সে তো সহজ কথা না। তাকে যদি ভারতে ধরেন গোয়েন্দা থেকে শুরু করে যে কোনো জায়গায় তার মগজ ধোলাই করা হয়, তাকে যদি আরো তাদের পক্ষে তাকে রোল প্লে করানো যায়, তাহলে তো খারাপ কি? সে এই জন্য নাম বদলেছে। ধরেন এখন তো ভারতে আওয়ামী লীগের বহু লোক আছে, পুশিন হচ্ছে না উত্তরবঙ্গ থেকে, বাংলা ভাষী মুসলমানদের পুশিন করা হচ্ছে। তো আমাদের আওয়ামী লীগের যারা ওখানে পালিয়ে আছে, ভারতে পালিয়ে আছে, তারা বাংলাভাষী মুসলমান না? একটা পুশিন হয়েছে। পুশিন হয় কারা? সাধারণ ওখানে মুসলমানরা, তারা তো হচ্ছে না। সুতরাং ভারত যেটা করে সেটা হচ্ছে, দেখেন দক্ষিণ এশিয়ার একটা দেশের সাথে সম্পর্ক নাই, ভালো সম্পর্ক, মালদ্বীপ থেকে চলে গেছে। সুতরাং ভারত চায় সরকারের ভিতরে ঢুকতে, সরকারের ভিতরে ধরো সরকার ফেলে দিয়ে সরকারকে অনুগত করতে চায়। ওই ধরেন ওখানে 28টা প্রদেশ আছে, 8টা অঞ্চলিক কেন্দ্রীয় শাসিত। বাংলাদেশেও শুরুর থেকেই এরকমই মনে হয়েছে যে কেন্দ্রীয় শাসিত ভারত যদি বাংলাদেশ হয় তাহলে তাদের সমস্যা নেই। সেই জায়গায় তো বাংলাদেশ যায় না, কারণ বাংলাদেশ তো মুক্তিযুদ্ধ করেই স্বাধীন হয়েছে। সুতরাং যেই রাষ্ট্রনায়ক হয় সে কিন্তু ওই জায়গাটা ছাড় দেয় না, ওই জায়গাটা ছাড় দেয়। ধরেন এই যে শেখ মুজিব বলেন, জিয়াউর রহমান বলেন, মঞ্জুর বলেন, এরা কিন্তু ওই জায়গাতে কোনো ছাড় দেয়নি, কেউ ছাড় দেয়নি। কিন্তু আজিজ ভাই, একজন প্রেসিডেন্টের হত্যাকারীকে এত বছর কেন গ্রেপ্তার করা যায়নি? এটিকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ব্যর্থতা না, নাকি? বিষয়টা হচ্ছে যে আপনার দেখেন যেটা ডিএলএস বলছেন যে আসলে বিএনপির তরফ থেকে কিন্তু এই বিচারটা করার ব্যাপারে তেমন কোনো তদারকি ছিল না। এখনো যেমন তারেক রহমান আসছে, আমি বললাম না 6 তারিখে মিটিং হচ্ছে, বেগম খালেদা জিয়া তিনি মৃত্যুযাত্রী, হুইল চেয়ারে বসেও বলে তার প্রতিশোধ, তাকে মেরে ফেলতেছে, সে জানে মেরে ফেলতেছে, কিন্তু সে প্রতিশোধ নিতে না করছে। এবং তারেক রহমানও কিন্তু এটাই করতে বলছে এসে, যে সে প্রতিশোধ, তাকে তো ফেলে দিছে, তাকে তো ফেলে দিয়ে বাজা ভেঙে ফেলছে, 17 বছর ব্রিটেনে ছিল, সে তো এসে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে না। তো এখন এটা নর্মালি বিচারে আমি ওনাকে একটু বলবো যে ধরেন 7ই নভেম্বরে কিন্তু আরেকটা ফোর্স কিন্তু ডেভেলপ করছিল, সেটা হলো কর্নেল তাহেরের নেতৃত্বে, হ্যাঁ, বিপ্লবী একটা গ্রুপ তৈরি হয়ে গেছিল। সুতরাং এটাও কিন্তু আর্মির ভিতরটা ডিস্টেবিলাইজ করার, অর্থাৎ আর্মির বন্ড ব্রেক করে দেওয়া, কিন্তু এটাও একটা। তারপরে রক্ষী বাহিনীর গঠন হয়, তখন ওই রক্ষী বাহিনীর কিন্তু সব সুপারভাইজার ছিল আপনার সেনাবাহিনী। তারপরে পিলখানা যে হত্যাকাণ্ড হলো, ওর আগ মুহূর্তে সব যারা চোস্ত অফিসার তাদেরকে এনে মেরে ফেলা হলো। হ্যাঁ, বিচারগুলো তো আমরা করতে পারছি না। আপনার সেনাবাহিনীকে যে হত্যা করা হয়, এতগুলো অফিসার পৃথিবীর ইতিহাসে একবারে এত অফিসার মেরে ফেলছে, আমরা তো বিচার করতে পারি নাই, এখনো বিচার করতে পারি নাই। তবে এটা ঠিক যে অনেক সময় দেখা যায় সাধারণ সোলজাররা বিচারের ভিতরে পড়ে, কিন্তু অফিসারদের মেরে ফেলে অফিসারদের, আবার অফিসারদের বিচারও হয় না। তো আমার বক্তব্য হচ্ছে যে যেভাবেই হোক না কেন, যে নিরপেক্ষ বিচারের মাধ্যমে যিনি খুনি
আমি আবার বলছি, শেখ মুজিব, আমি তার রাজনীতি সাবস্ক্রাইব করি না, কিন্তু সে রাষ্ট্রপ্রধান ছিলেন, জিয়াউর রহমান রাষ্ট্রপ্রধান ছিলেন, এবং সে একজন মুক্তিযোদ্ধা, তাও সেক্টর কমান্ডার ছিলেন। হ্যাঁ, তাকে হত্যা করে ফেলবে, সে যেই করুক না কেন, তার বিচার হওয়া উচিত। নিশ্চয়ই হওয়া হ্যাঁ, উচিত। বিচার আমরা হওয়া আবারও উচিত। আসবো, এবং এম এ আজিজ যত আপনার কাছে। দিনই করেই হোক না কেন, বিচারের মতো করে চলবে, বিচারের মতো বিচার, আইনের শাসন সুশাসন আমরা চাইতো, দেরিতে হলেও বিচার হোক। এখন ধরেন জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান তারেক রহমান করলেও যে আমি কোনো প্রতিশোধ দেবো না, বিচার কি হবে না? গণহত্যার বিচার হবে না? হত্যাকারীর বিচার হবে না? নিশ্চয়ই। বিচার তো হবে, তিনি না চাইতে পারেন বিচার, তো বিচার ব্যবস্থা যদি থাকে, সুশাসন আইনের শাসন থাকে, তাহলে বিচার হবে, অপরাধীর বিচার হবে। হ্যাঁ, জি, ধন্যবাদ এম এ আজিজ। আমি মেজর ডেলাইজ খান আপনার কাছে জানতে চাই যে বিরতিতে যাবার আগে যেটি বলছিলাম যে তৎকালীন সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিএনপিরাই বলে যে হচ্ছে উনি জড়িত ছিলেন। তাই যদি হয় তাহলে আনুষ্ঠানিকভাবে তখন তাকে কেন কোনো শোকজের কিংবা আদালতে দোষী সাব্যস্ত করার জন্য কোনো পদক্ষেপ কেন নেওয়া হয় নাই? ধন্যবাদ। আসলে এই যে এলিগেশনটা আছে, সাবজেক্টেড টু বি প্রুভেন, এখন পর্যন্ত এটা প্রমাণিত না। এবং আমার আগের আলোচনায় আমি যেটা বলেছিলাম যে এই ব্যাপারে বিএনপির বিরুদ্ধে একটা অভিযোগ আছে, যেটা হচ্ছে যে তারা চাইলে এই ব্যাপারটাকে আরো আগে মানে ডিগিন করতে পারতো, এবং এই বিচারের ব্যাপারটাকে এবং সবচেয়ে বড় কথা ঘটনাটা কি হয়েছিল, কেন হয়েছিল, এই জিনিসগুলো রিভিল করতে পারতো। তো আমরা কি এখনো জানি পুরোটা? এখন পর্যন্ত মানে পুরো ঘটনাটা ওভাবে জানা যায় না, বাট আমি আপনাকে ছিন্ন ছিন্ন যে ইয়েগুলো আছে, স্ন্যাপশট গুলো আছে, এগুলো একত্র করে একটা চিত্র দাঁড় করানো যায়। এবং এটা দুঃখজনক ব্যাপার যে এটা মানে আমাদের দৃষ্টির অগোচরে রয়ে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে আওয়ামী লীগ চায়নি যে এটা নিয়ে খুব একটা চর্চা হোক। কারণ আওয়ামী লীগ সবসময় চেয়েছে যে জিয়াউর রহমান যেন কি 400 টাকার মেজর সাহেব হিসেবেই ইতিহাসে স্বীকৃত থাকুক। আচ্ছা, কিন্তু ফ্যাক্ট রিমেইনস, জিয়াউর রহমান হচ্ছেন সেই প্রেসিডেন্ট যিনি মূলত ভারতের যে কবজা সেখান থেকে বাংলাদেশকে বের করে নিয়ে আসার চেষ্টা করছিলেন, এবং খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে তিনি কিন্তু পুরো বাংলাদেশে একটা পলিটিক্যাল মুভমেন্ট ক্রিয়েট করতে পেরেছিলেন। খুব সংক্ষেপে যদি বলি, যেমন ধরেন বাকশালের কারণে যেই রাস্তাগুলো বন্ধ হয়ে গিয়েছিল, যে সব দলীয় বহুদলীয় গণতন্ত্রের যে চর্চাটা উনি আবার ফেরত নিয়ে আসলেন। তারপরে উনি যেটা করলেন সেটা হচ্ছে মেরিটোক্রেসি বেসিসে, মানে মেধা ভিত্তিক একটা রাজনৈতিক পরিমণ্ডল ক্রিয়েট করার চেষ্টা করলেন। কিছু কিছু বক্তব্য তিনি দিয়েছেন যেটা নিয়ে এখনো সমালোচনা হয় যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান, বাট দেন এটা কিন্তু পজিটিভলি ছিল, যেটা ওনার ছেলেও এখন করার চেষ্টা করতেছে। এখন দেখবেন যে আপনি এমপিদের যে বরাদ্দ আছে এটা পিএমও কন্ট্রোল করতেছে। তার মানে অ্যাকচুয়ালি উনি একটা চেক এন্ড ব্যালেন্স আনার চেষ্টা করতেছেন। কারণ হচ্ছে বাংলাদেশের পলিটিশিয়ানদের সবচেয়ে কম যে জিনিসটা আছে অথবা একেবারেই নাই, সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা। তারা নির্বাচনের আগে আপনাকে মনে করেন যে বেহেশতে যাওয়ার টিকিট বিক্রি করে দেয়, কিন্তু যখন আপনি বেহেশতে যেতে পারেন না তখন আপনি জিজ্ঞেস করতে পারেন না যে আপনি তো বলছিলেন বেহেশতে পাঠাবেন। এবার আসি হচ্ছে এই ঘটনায় জেনারেল এরশাদের সংশ্লিষ্টতার ব্যাপারে। বাট এরশাদের সংশ্লিষ্টতাতে যাওয়ার আগে যার প্রসঙ্গ নিয়ে আজকের অনুষ্ঠান তার ব্যাপারে একটু বলি, মেজর মোজাফফরের ব্যাপারে। যে কিভাবে তার বিচারটা সম্পন্ন হবে এটা একটু শুনতে চাই। মূল ঘটনায় সম্ভবত যেটা এখন পর্যন্ত জানা যায় যে মেজর মোজাফফর হচ্ছেন জিআরবির একজন অফিসার। ওই যে আমি 3 ধরনের অফিসার বললাম, রিপ্যাট্রিয়েট, মুক্তিযোদ্ধা এবং জিআরবি। এবং জিআরবির এই অফিসার সম্ভবত ঘটনা যতটুকু জানা যায় সেটা হচ্ছে তিনিই সর্বপ্রথম লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আইডেন্টিফাই করতে পারছিলেন রুমের ভিতরে, এবং উনি জেনারেল মঞ্জুরকে কনফার্মেশন দেন যে প্রেসিডেন্ট জিয়া ইজ কিল্ড। ঠিক আছে, তো উনি যে প্রত্যক্ষভাবে এই জিয়া হত্যাকাণ্ডে জড়িত এটার একদম স্পষ্ট প্রমাণ আছে, অন্যান্য সাক্ষ্য আছে। শোনা গেছে যে তিনিই প্রথম গুলিটা উনি করছেন। এবং দ্বিতীয় হচ্ছে যে জিয়াউর রহমান মারা যাওয়ার পর অন্যান্য অনেকে ধরা পড়েছে, কিন্তু উনি কিন্তু ধরা পড়েন নাই, উনি পলাতক ছিলেন। এবং অভিযোগ আছে যে যখনই আওয়ামী লীগের শাসনামল আসছে তখন গণভবনে তাকে ঘন ঘন দেখা গেছে। আচ্ছা, ঠিক আছে, তার মানে হচ্ছে যে শেখ হাসিনা প্রিসাইজলি তার ব্যাপারে জানতেন এবং তার সাথে যোগাযোগ রাখতেন, কিন্তু এই অংশটুকু এখনো প্রমাণিত না অন্যান্য ঘটনার মতো। কিন্তু আপনি আরেকটা চমৎকার প্রশ্ন করছেন, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি যে হচ্ছে আমরা যতটুকু জানি যে 1981 সালের সে আবার 17 মে দীর্ঘ নির্বাসন শেষে শেখ হাসিনা দেশে ফেরেন, এবং এর ঠিক 2 সপ্তাহ অথবা 13 দিনের মাথায় চট্টগ্রাম সার্কিট হাউসে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। এটি কি শুধু রাজনৈতিকভাবে দেখার কোনো অবকাশ রয়েছে? এইটা আপনি সঞ্চালক হিসেবে অসাধারণ একটা প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে যে জিয়াউর রহমান কিলিংটা কিন্তু একটা এক্স ফাইলসের আন্ডারে, একটা এক্স ফাইল হিসেবে আটকা পড়ে আছে, এবং এই জায়গায় অনেকগুলো প্রশ্নের উত্তর পাওয়া যাবে যদি এই ফাইলটা ওপেন করা যায়। যেমন প্রথম প্রশ্ন আপনাকে যেটা করতে হবে এই জায়গায়, মানে আমাদের আলোচনাটা ট্যাকটিক্যাল লেভেল স্ট্র্যাটেজিক লেভেল মিক্স আপ হয়ে যাচ্ছে, বাট আমি এই জায়গাটায় সেটা বলছি এই কারণে যে আপনাকে প্রথম জিজ্ঞেস করতে হবে জিয়া মারা যাওয়াতে সবচেয়ে লাভ হিসেবে। অফকোর্স
জেনারেল এরশাদের। তো জেনারেল এরশাদ প্রেসিডেন্ট হওয়ার সুযোগ পাইছে, এবং জেনারেল এরশাদ কেন এই জায়গায় জড়িত আছে বলে সন্দেহ করা হয়, মঞ্জুর মারা যাওয়ার আগ পর্যন্ত বলতেছিল যে আমাকে আর্মির হাতে দিয়েন না, আমাকে পুলিশের হাতে দেন, আমি অনেক কিছু জানি। ঠিক আছে। এবং এরশাদ ঢাকা থেকে তখন যেটা হয়েছে যে আর্মি হেডকোয়ার্টার থেকে সরাসরি ওখানকার একজন অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে একটা স্পেসিফিক মিশন দিয়ে, সেটা হচ্ছে জেনারেল মঞ্জুর ধরা পড়া মাত্র তাকে যেন শট করা হয়, মেরে ফেলা হয়। এবং পোস্টমর্টমে বলা হয়েছে, এবং এরশাদ তখন যে গল্পটা বলছিল যে সৈন্যরা হঠাৎ করে বিদ্রোহী হয়ে গিয়ে টানা হেঁচড়া করে তাকে মেরে ফেলছে, কিন্তু পোস্টমর্টম রিপোর্ট বলছে তার মাথার পেছন থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্চে গুলি করে তাকে মারা হয়েছে। কারণ ইট ওয়াজ অ্যানাদার কিলিং, যেটা পলিটিক্যাল কিলিং, যেটা জেনারেল এরশাদের নেতৃত্বে করা হয়েছে। এবং এই কিলিং এর মূল উদ্দেশ্যই ছিল হচ্ছে জেনারেল মঞ্জুর যা জানতেন সেটা তার সাথে কবরে পাঠিয়ে দেওয়া। এটা গেল হচ্ছে একটা অংশ। দ্বিতীয় অংশ যেটা, এই জেনারেল এরশাদ প্রেসিডেন্ট হওয়ার আগে, উনি সেনাপ্রধান হওয়ার আগে দীর্ঘদিন ইন্ডিয়াতে একটা কোর্স করে আসছেন, এবং কথিত আছে যে ওই কোর্সের সময়ই তাকে হানি ট্র্যাপ করা হয়েছিল, এবং তার মাধ্যমে জিয়াউর রহমানকে অপসারণ করে তাকে ক্ষমতায় আনার ব্যাপারে একটা পরিকল্পনা চলছিল, কারণ তখন পর্যন্ত শেখ হাসিনা ওয়াজ নট রেডি। ঠিক আছে, ইভেন বাংলাদেশে আসার জন্য রেডি না। এবং আপনি টাইম লাইন গুলো লক্ষ্য করে দেখেন, 1975 সালে যখন শেখ মুজিবুর রহমান মারা গেলেন, তারপর থেকে দিল্লিতে কিন্তু শেখ হাসিনা ছিলেন। এরশাদ গেলেন ইন্ডিয়াতে কোর্স করতে দিল্লিতে, রাইট? তার মানে হচ্ছে এই জায়গায় একটা অ্যালাইনমেন্ট তৈরি হচ্ছিল, দানা বাঁধতেছিল। এবং এই অ্যালাইনমেন্টটা দানা বাঁধতেছিল এই কারণে, সেটা হচ্ছে জিয়াউর রহমান বাংলাদেশে হঠাৎ করে, তখন 5টা ব্রিগেড ছিল, সেগুলোকে ডিভিশন সাইজ দিলেন। ইন্ডিয়া তখন আপত্তি জানালো যে বাংলাদেশ যখন স্বাধীন হলো তখন তো আমাদেরকে এক ধরনের মুস্তকা দেওয়া হয়েছিল যে তোমাদের প্রতিরক্ষা আমরা দেখবো, তোমরা হঠাৎ করে আর্মির সাইজ কেন বড় করছো? তখন ওই জিয়াউর রহমান এটার প্রতিবাদ করলেন। তালপট্টির ঘটনাটা লক্ষ্য করে দেখেন, যেখানে একটা চর জেগে উঠছিল, ইন্ডিয়া এটা দখল করার চেষ্টা করছিল, জিয়াউর রহমান প্রোটেস্ট করছে। আপনি দেখেন যে ইরান এবং ইরাকের যখন যুদ্ধ লাগলো, তখন কিন্তু মধ্যস্থতা করার জন্য 3 জনের ভেতরে একজন মাত্র প্রেসিডেন্ট সিলেক্টেড হয়েছিল, সেটা হচ্ছে জিয়াউর রহমান। সুতরাং জিয়াউর রহমান ওয়াজ, মানে তখন সার্কের আইডিয়া দিলেন। এই সকল কারণে হঠাৎ করে মানে ভারত মানে খুব কনসার্ন ফিল করলো যে জিয়াউর রহমান মেবি ইজ গোয়িং টু বি ভেরি ভেরি চ্যাম্পিয়ন, এবং তাদের গ্রিপের বাইরে চলে যাবে। সুতরাং তখন এই জায়গায় এই পরিকল্পনাটা করা হয়েছে বলে এখন পর্যন্ত এটা ধারণা করা হয়। আমার ধারণা, এখন যদি এই মানে বিএনপি সরকার সঠিকভাবে এই জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনাটিতে আলোকপাত করে, তাহলে এর পেছনে জড়িত যারা আছে তারা অনেকেই বের হয়ে আসবে। মেজর মুজাফফর সাহেব এতদিন ধরে যে ভারতে বন্দী, ভারতে লুকিয়ে ছিলেন, ভারত সরকার এটা জানতো। এবং বাংলাদেশের ক্ষেত্রে যেটা বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে যে শেখ হাসিনা লুকিয়ে আছে ভারতে। একই রকম ভাবে বাংলাদেশে যত ধরনের বন্দী জাতীয় অপরাধ অথবা অন্যান্য অপরাধ করছে, এই অপরাধীরা সবাই খুব সহজেই ভারতে গিয়ে আশ্রয় প্রশ্রয় পায়। কয়েকদিন আগে আমরা জানতে পারলাম যে 3 জন বাংলাদেশের এক্স জেনারেল এই মুহূর্তে কলকাতায় তাদের যে ক্যান্টনমেন্ট আছে সেখানে নাকি আছে। এখন একটা জিনিস বোঝা খুব জরুরি আমাদের জন্য, সেটা হচ্ছে এই মেজর মুজাফফর অথবা এই জেনারেল অথবা এই শেখ হাসিনা তারা কেন ভারতে প্রশ্রয় আশ্রয় পায়। কারণ এই অংশটা দিয়ে আমি শেষ করবো, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানুষের জন্য বোঝা। অনেকেই দেখবেন ভয় পায় ভারত বাংলাদেশকে আক্রমণ করতে পারে। ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ গাণিতিকভাবে অত্যন্ত একটা অলাভজনক সমীকরণ ভারতের জন্য, বাংলাদেশের জন্য না। তাহলে ভারত বাংলাদেশে কি করতে চায়, এটা নিয়ে একটা বিশদ গবেষণা করা হয়েছিল, এবং এই গবেষণার শেষে একটা জিনিস পাওয়া গেছে, সেটা হচ্ছে ভারত চায় বাংলাদেশে উষুম গণতান্ত্রিক একটা সরকার, যেই গণতান্ত্রিক সরকারের ম্যাক্সিমাম এমপিকে আপনি একটা বাজেট দিয়ে কিনে নিতে পারবেন, তাদেরকে ব্ল্যাকমেইল করে কিনে নিতে পারবেন, তাদেরকে হানি ট্র্যাপ করতে পারবেন। জিয়াউর রহমানের সরকারটা ওই মুহূর্তে অত্যন্ত অস্বস্তিকর একটা সরকার ছিল ইন্ডিয়ার জন্য, কারণ তিনি গণতান্ত্রিক বা একই সাথে কিন্তু একনায়কতান্ত্রিক একটা মনোভাব ওই জায়গায় ছিল, এবং উনি খুব দ্রুত আগাচ্ছিলেন। তো এই কারণটাতে এসে যখনই কেউ জিজ্ঞেস করে আপনাকে, অথবা আপনি যেরকম আমাদেরকে জিজ্ঞেস করতেছিলেন যে এতদিন কিভাবে সে ইন্ডিয়ায় লুকিয়ে থাকতো, ইন্ডিয়া যদি তার হাতে, তার কোলে বাংলাদেশের এরকম ভাইটাল ইনফরমেশনধারী লোকজনদেরকে পায়, তাহলে সে তো তাদেরকে ব্যবহার করবে। আপনার বক্তব্য একদম পরিষ্কার মেজর ডেলিজ খান। আমি আবারও ফিরে আসবো আপনাদের দুজনের কাছে একটি বিরতির পরে। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছি আরেকটি বিরতি, সাথেই থাকবেন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যার আয়োজনে। আজকে আমরা আলোচনা করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি আটক এই প্রসঙ্গটি নিয়ে। এবং এম এ আজিজ, আপনার কাছে জানতে চাই, যেটি মেজর ডেলিজ খান বলছিলেন যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, যে সেটা এই সময় হোক আর ওই সময় হোক, তারা আসলে ভারতে গিয়ে এত আশ্রয় প্রশ্রয় কেন পায়, কিভাবে পায়, আপনি আপনার দৃষ্টিকোণ থেকে এটি কিভাবে ব্যাখ্যা করবেন? না, আমি তো আগে এটা বলেছি যে ভারত কিন্তু তার আশেপাশের কোনো দেশ তাদের অনুগত চায়, এবং বরাবরই দেখা গেছে আমাদের বাংলাদেশে সবসময় যারা সরকার উচ্চ যে সেক্টরে ধরেন উপরের দিকে আছে, তাদেরকে তারা
ই করতে চায়, অনুগত করতে চায়। যেমন এই যে আপনার মুজাফর সাহেব এতদিন ছিল, সে তো ওখানে তাকে তো ওরিয়েন্টেশন দেওয়া হয়েছে, আবার সে ঘুরে আসছে, ঘুরে গেছে। ধরেন আওয়ামী লীগ যদি থাকতো, তিনি তো থাকতেন, এখন না ধরা পড়ছে। এখন ধরেন সে কোর্ট মার্শাল হয়ে থাকলে এখন তার আত্মসমর্পণ, তাকে হ্যান্ড ওভার করে লাভ নাই, তাকে শুধু এখন এক্সিকিউট করবে। তার কাছে আমার বক্তব্য হচ্ছে যে তাকে এক্সিকিউট না করে, সে যেহেতু এই কিলিং মিশনে ছিল এবং আমার জানা মতে সে প্রথম গুলি করেছে, সুতরাং তাকে এখনই এক্সিকিউট করা, এটা আমি বলবো যে বিচারকে আড়াল করা। তার কাছ থেকে জানা, তাকে আপনাকে যদি রিমান্ডে নেন, আলোচনা প্রয়োজনে সিভিলিয়ান কোর্টে যাওয়া উচিত। ট্রাইব্যুনাল আছে, ট্রাইব্যুনালে পাঠানো উচিত। কোর্ট মার্শালে যদি না উদ্ধার হয়, ট্রাইব্যুনালে ছেড়ে দিক। যদিও আর্মি অফিসার একবার রিটায়ার করুক আর সার্ভিসেই থাকুক, সে তো আপনার এরকম আর্মির ঘটনায় তো তার কোর্ট মার্শালই হবে, এটা ঠিক। আমাদের দেশে তো সেই আইন না, ভারতে আছে, কিন্তু কোর্ট মার্শাল হলে সিভিল কোর্টে অ্যাপিল করতে পারে। আমাদের দেশে সেই বিধান নাই। আর্মির বিচার উনি রিটায়ার করছে, উনি অপরাধ করলে ওনার বিচার করবে, কোর্ট মার্শালে করবে। উনি সিভিল কোর্টে চাইলে, আর্মি চাইলে, এখন সিভিলিয়ান হিসাবে উনি এখন রাজনৈতিক দল করতেছেন, তার সিভিল কোর্টে বিচার হতে পারে, সিভিলিয়ান ক্রাইম করলে হতে পারে। তা আমার বক্তব্য হলো, তিনি যে কথাগুলি বলার চেষ্টা করছে ডিএস খান, ওই সময় জিয়াউর রহমান কিন্তু ভিতরে ভিতরে, এই যে তারেক রহমান ধরেন, এই যে এআই ট্রাফিক সিগন্যালে বসাই দিছে, কেউ জানে না, কেউ বলে নাই। কিউআর কোড বসাই দিছে বিজনেসে। ধরেন ক্যাশলেস সোসাইটি, দুর্নীতি যেভাবে হয়ে গেছে, এই দেশ যদি ক্যাশলেস সোসাইটি করে দেওয়া যায়, তাহলে দুর্নীতিটা কমে আসবে, অনেক কমে আসবে। করতেছে। জিয়াউর রহমান কিন্তু কথা কম বলতেন, কিন্তু একটা কথা তিনি পরিষ্কার বলে ফেলছিলেন যে আমাদেরকে প্রত্যেকটা লোককে ট্রেনিং দিতে হবে। আমরা যদি মাত্র 15 দিন কোনো কেউ আক্রমণ করে 15 দিন ঠেকায় রাখতে পারি, তাহলেই আমাদেরকে হারাতে পারবে না। কারণ বিশ্বায়নের যুগে তিনি দেখেন, তিনি কিন্তু প্রত্যেকটা জায়গায় স্কাউট তৈরি করছিলেন, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট ট্রেনিং, ছাত্রদের নিয়ে নৌবিহারে যেত তিনি। তারপরে তিনি বলছেন যে আমাদের বর্ডারে নাকি ইউরেনিয়াম আছে, আমার পরিষ্কার কানে শোনা, তখন তো আমরা বড়। তো এই জন্য আমার মনে হয় ভারত তাকে সহ্য করে নাই, যে তাকে আর বেশি দিন রাখা যাবে না, কারণ সে আমাদের থ্রেট হয়ে দাঁড়াতে পারে, তাদের মিশনে হ্যাম্পার করতে পারে। এই জন্য তাকে এটাতে, ধরেন এই যে যতগুলো ঘটনা আছে সব কিন্তু এখানে ভারতের প্রচ্ছন্ন আপনার আছে। হ্যাঁ, পিলখানা বলেন, শেখ মুজিব হত্যা বলেন, জিয়াউর রহমান বলেন, আপনার যত, আমার বক্তব্য হলো যত বড় বড় হত্যাকাণ্ড আছে, যত বড় বড় উলট পালট আছে, সব জায়গায় কিন্তু ভারতের প্রচ্ছন্ন আছে। কারণ আমরা ভৌগোলিকভাবে কিন্তু খুবই ইম্পর্টেন্ট অবস্থান আমাদের। ভারত যতই তিন দিকে ঘিরে থাকুক, আমাদের ছাড়া ভারত চলতে পারবে না, আমরাও চাই ভারতের সহযোগিতা, উভয় পারে। কিন্তু ওরা আমাদেরকে ওই নিন্দুকদের মতো কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে চায়। এই জায়গাতে আমরা স্বাধীন দেশ যেতে পারি না। তারা আজ পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধ স্বীকার করে না, কিন্তু তারা দেখেন, তারা ওই 3রা ডিসেম্বর যুদ্ধ হয়েছে, পাকিস্তান বাংলাদেশ যুদ্ধ হয়েছে, পাকিস্তান যুদ্ধ, সেটি স্বীকার পালন করে, আমাদের মুক্তিযুদ্ধের ব্যাপারে তারা স্বীকার করেন না। কিন্তু আমার কথা হচ্ছে যে তারা পাকিস্তান ছোট করতে চাইছে, তারা সাকসেসফুল হয়েছে। আমরা স্বাধীনতা চেয়েছি, আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু আমরা এখন স্বাধীন বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে পাইছি। যতক্ষণ পর্যন্ত বড় ভাই ছোট ভাই আচরণ করবে, আমার মনে হয় আমাদেরকে চ্যালেঞ্জ করতেই হবে। তাছাড়া বিশ্বায়নের যুগে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে বিশ্বায়নের যুগে কেউ ছোট না, কেউ ছোট না। এমআইএস, আপনার বক্তব্য পরিষ্কার। এ পর্যায়ে মেজর ডেইলিজ খান, আপনার কাছে বিচার প্রক্রিয়া নিয়ে আরেকটু পরিষ্কার হতে চাই, যে আসলে এই 45 বছর পর মেজর জেনারেল মোজাফফরের শাস্তিটা কিভাবে কার্যকর হবে, কিংবা নতুন করে তদন্ত বা বিচারের আর কোনো সুযোগ আছে কিনা? ধন্যবাদ। সামরিক নিয়ম অনুযায়ী সামরিক চাকরি থাকা অবস্থায় কেউ যদি হারিয়ে যায়, পালিয়ে যায়, তাহলে নিয়ম হচ্ছে তাকে যখন খুঁজে পাওয়া যাবে তখন আগে মিলিটারি কাস্টাডিতে নিয়ে আসতে হবে। মিলিটারি কাস্টাডির ধরেন অন্য কোনো অপরাধ ছাড়াই এমনিতেই হয়তো উনি পালিয়ে গিয়েছিলেন কোনো একটা ভয়ে অথবা পরিস্থিতিগত কারণে, তখন তাকে বাধ্যবাধকতা আছে যে সেনাবাহিনীতে আনা এবং সেনাবাহিনীতে এনে তারপরে তার কোর্ট মার্শালের মাধ্যমে, কোর্ট মার্শাল শব্দটা শুনতে খুব মানে ভয় লাগে, মানে এটা নর্মাল অন্যান্য কোর্টের মধ্যে কোর্ট, কিন্তু যেহেতু আর্মির আন্ডারে হয় এটা কোর্ট মার্শাল বলা হচ্ছে, শর্টকাট। হ্যাঁ, তো এবং ওই কোর্ট মার্শালের যে সব শাস্তি ভয়াবহ হয় ব্যাপারটা ওরকম না, বাট এটা হচ্ছে যে আর্মির আইনটা প্রয়োগ করার জায়গা হচ্ছে কোর্ট মার্শাল। আচ্ছা, এখন যার ব্যাপারে আমরা কথা বলছি তিনি অলরেডি
স্বীকৃত একজন অপরাধী, হুম। এবং ইতিপূর্বে যে তদন্ত আদালতগুলো আর্মির হয়েছিল সেখানে সম্ভবত তিনি শাস্তি প্রাপ্ত। হুম। সুতরাং এখন সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার পরে, যেটা এম আজিজ ভাই বললেন, যে এখন সম্ভবত শুধুমাত্র ওই অংশটুকু বাকি যে তার শাস্তি বাস্তবায়ন করা। হুম। আচ্ছা, কিন্তু এই জায়গাটায় আবার এম আজিজ ভাই যে জিনিসটা বলছেন সেটা হচ্ছে যে এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে জিয়াউর রহমানের হত্যাকারীদের শাস্তি, হুম। আর একটা হচ্ছে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের রহস্য উদ্ধার করা, জি। যে তখন কি হয়েছিল। হুম, হুম, হুম। এই রহস্য উদ্ধারের ক্ষেত্রে কিন্তু এই মেজর মুজাফফর একজন বড় রকমের মানে তথ্যের উৎস হতে পারবে। হুম, হুম। সুতরাং এই জায়গায় তাকে যদি গত ৪৫ বছর ধরে শাস্তি বাস্তবায়ন না করে মানে আমরা ওয়েট করতে পারি, আমরা চাইলে আরো ২-৩ বছর ওয়েট করতে রাজি আছি, সো দ্যাট তার বয়ান থেকে আমরা জানতে চাই পুঙ্খানুপুঙ্খ ভাবে ওই সময় কি হয়েছিল, কারা এর বেনিফিশিয়ারি ছিল, মেজর জেনারেল মঞ্জুর কি কথা বলতে চাইছিলেন যেটা তাকে বলতে দেওয়া হয়নি। জি। সুতরাং এই জিনিসগুলো জানাটা খুব জরুরি এখানে। জি, বিশেষ করে হচ্ছে আমরা নিশ্চয়ই এখনো জানি না সম্ভবত যে কারা কারা আসলে তাকে হত্যা করেছিল বা কার হুকুমে তাকে হত্যা করা হয়েছিল। এটি তো রহস্যটাকে তো আরো ঘনীভূত করে তুলছে, এবং আপনি এটা কিভাবে আসলে ব্যাখ্যা করবেন? আমি এর আগেও যেটা বলেছি আবারও বলছি যে জিয়া রহমান হত্যাকাণ্ড একটা এক্স ফাইলস, হুম, হুম। এবং এই হত্যাকাণ্ডে আজিজ ভাই যেটা বললেন যে তার পরিবারের একজন সদস্য যিনি এই মুহূর্তে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, হুম। তিনি বলতেই পারেন যে তিনি প্রতিহিংসার রাজনীতিতে যাবেন না, হুম। বাট মনে হচ্ছে যে বিচার তার সহজাত গতিতে এগিয়ে চলছে, কারণ ৪৫ বছর ধরে যেই লোকটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সেই লোকটাকে বাংলাদেশের ডিবি হুম। অত্যন্ত মানে তৎপরতার সাথে ধরতে সক্ষম হয়েছে, হুম, হুম। এবং বাংলাদেশ আর্মি তাকে এখন এটা রিসিভও করবে। তার মানে হচ্ছে যে মেবি হয়তো আস্তে আস্তে ট্র্যাক মানে রাইট ট্র্যাকে ফিরতেছে জিনিসটা। মানে মাননীয় প্রধানমন্ত্রী যেই ভাইবটাই দেওয়ার চেষ্টা করুক, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচারটা হয়তো শুরু হবে এবারে। এখন এই জায়গাটাই কেন এটা এত গুরুত্বপূর্ণ? এটা গুরুত্বপূর্ণ আমার মতো রাজনীতিবিদদের জন্য। বাংলাদেশের রাজনীতি করার মানেই যদি হয় যে আপনি ভারত বিরোধী কথা বললে পরে আপনি আক্রান্ত হবেন, আপনি অপদস্থ হবেন, এইটা বাংলাদেশে হতে দেওয়া যাবে না। বাংলাদেশের একজন রাজনীতিবিদ যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের জন্য লাভজনক সিদ্ধান্ত গ্রহণ করা শুরু করেন, তখন তাকে ভারতীয় চক্রান্তে মরে যেতে হবে বারবার, একবার, দুইবার, তিনবার। এইটা হতে দেওয়া যাবে না। তারেক রহমানের সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে তার কাছে আমার যে নিবেদন থাকবে সেটা হচ্ছে তাকে বাংলাদেশের সেই প্রেক্ষাপট এবং পরিস্থিতি নিশ্চিত করতে হবে যে একজন রাষ্ট্রপ্রধানকে আপনি মেরে ফেললে পরে এটার বিচার হবে, এবং কঠোর বিচার হবে। তাকে এটা নিশ্চিত করতে হবে যে রাজনৈতিক মতপার্থক্য থাকার পরেও পলিটিক্যাল কিলিং ইজ নট অ্যালাউড ইন দ্য সয়েল অফ বাংলাদেশ। এবং আমাদের রাষ্ট্রপ্রধান এখন তারেক রহমান যেভাবে চলাফেরা করেন, এবং বলা হচ্ছে যে তার নিরাপত্তা নিয়েও যথেষ্ট ঝুঁকি রয়েছে, এবং তার বাসভবন কেপিআই ভুক্ত করা হয়েছে সম্ভবত, যতদূর আমি জানি। KPI জি, এইটা কি যথেষ্ট বলে মনে করেন কিনা আপনি তার নিরাপত্তার জন্য? দেখেন, আমরা এমন একটা বিশ্বে বসবাস করতেছি যেখানে এই বছরেরই 2026 এর জানুয়ারিতে সস্ত্রীক মাদুরুকে আমেরিকা তুলে নিয়ে গেছে, যেটা আমরা ইতিহাসে রাম আর সীতার গল্পের সময় শুনতাম যে সীতাকে তুলে নিয়ে গেছে, এবার রাম সহ সীতা তুলে নিয়ে চলে গেছে। এই বছরেরই এপ্রিল মাসে এসে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে যুদ্ধের প্রথম দিন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি, যিনি চোর না, যিনি অপরাধী না, তিনি একজন আধ্যাত্মিক গুরু ছিলেন, তাকে যুদ্ধের প্রথম দিন মেরে ফেলা হয়েছে। ঠিক আছে, সো পুরো বিশ্বে এখন একটা ব্যাপক অরাজকতা চলছে। এখানে পৃথিবী এখন শক্তের ভক্ত নরমের জং হয়ে দাঁড়িয়েছে। এরকম পরিস্থিতিতে বাংলাদেশকে অবশ্যই সতর্ক থাকতে হবে, এবং এটা বলার কোনো সুযোগ নাই যখন ঠিক মানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বিগত গভর্নমেন্টের প্রধানমন্ত্রী, তাদের গোয়েন্দা প্রধান এবং গুরুত্বপূর্ণ মন্ত্রী পরিষদের সদস্য সবাইকে আশ্রয় দিয়েছে এবং অ্যাসেট হিসেবে ব্যবহার করছে, সেই রকম একটা পরিস্থিতিতে এসে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কোনো ধরনের ঝুঁকিতে নাই, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। ঠিক আছে, সুতরাং এই ঝুঁকির পরিমাণ কতটুকু এবং এই ঝুঁকির ব্যাপারে কি করণীয় এটা নির্ধারণ করাটা অত্যন্ত জরুরি। আমরা অবশ্যই চাইবো না যে তারেক রহমান মানে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মতো পরিস্থিতিতে পড়ুক। আমরা অবশ্যই চাইবো না যে তারেক রহমান সুপ্রিম লিডারের মতো সমস্যায় পড়ুক, অথবা তার বাবার মতো মানে রাজনৈতিকভাবে হত্যাকাণ্ডের শিকার হোক। কিন্তু এই জায়গায় সতর্কতা গ্রহণের পাশাপাশি তাকেই নিশ্চিত করতে হবে যে বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ একজন রাজনৈতিক কর্মী যেন কোনো ধরনের হুমকি ব্যতি রেখে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, এবং তার নিরাপত্তা বিধান করা অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু তাকে অতটুকু পরিশ্রম করতে হবে মানুষের আস্থা অর্জনের জন্য যে তাকে যদি কেউ ছোঁয়ার চেষ্টা করে তাহলে যেন বাংলাদেশের জনগণ দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর গায়ে হাত দেওয়া হয়েছে অথবা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিছু একটা করা হয়েছে, এই জন্য দরকার হলে দিল্লি রেঙ্গুন ঘুরায় দিয়ে আসবে, এই পরিমাণ মোটিভেশন
যেন আসে মানুষের ভেতরে, সেই জন্য তাকে রাত দিন পরিশ্রম করতে হবে, শুক্র শনিবার কাজ করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ মেজর ডেইলিজ খান। এই পর্যায়ে আমি এম এ আজিজ আপনার বক্তব্য শুনতে চাই একই বিষয়ের উপরে, যে যখন তারেক রহমানের বাবার যে এমন একটা হত্যাকাণ্ড হলো এবং যেটি কিনা এখনো 100% সলভই হয়নি, এখনো অনেক কিছুই অনিশ্চয়তার মধ্যে রয়ে গেছে, সেখানে এই অবস্থায় বা সেই সমস্ত ঘটনার ধারাবাহিকতায় তার এই নিরাপত্তাটা কতটা জরুরি বলে আপনি মনে করেন? দেখেন, বেগম খালেদা জিয়া তিনি বললাম তো নিশ্চিত মৃত্যুযাত্রী, তারপরেও বলছে প্রতিশোধ নয়। তারেক রহমানও তাই বলেছে। তিনি নিজে এখনো ভিডিও আমার মোবাইলে ধরা আছে, কিভাবে দোতলার থেকে ফেলে দিয়ে মাজা ভেঙে দেওয়া হয়েছে, কি পরিমাণ নির্মম অত্যাচার করা হয়েছে। তার মা তার বুকে পড়ে কাঁদতেছে, ভয়ঙ্কর অবস্থা। তারপরে তিনি বলতেছেন, আমার বক্তব্য হচ্ছে যে না, আইনের শাসন সুশাসন, যে কোনো ফৌজদারি অপরাধের বিচার হতে পারে। ওনারা না চাইতে পারেন, ওনারা রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, ওনারা উদার হতে পারেন। আমি জনগণ হিসেবে দেশে আইনের শাসন চাই, ফৌজদারি অপরাধের বিচার চাই। সুতরাং জিয়াউর রহমানকে হত্যা করা জিয়া রহমান হয়েছে। যদি আরিস ভাই নিঃসন্তান হইতো, তাহলেও কি তার হত্যার বিচার আমরা চাইতাম না? হ্যাঁ, অবশ্যই। নিশ্চয়ই। তো এখন সমস্যা হয়ে গেছে যে যেই দলটা ট্রাক সরাইতে পারে না, সেই জায়গায় সব দায়িত্ব যদি ওই তারেক রহমানকেই নেওয়া লাগে এবং তাকেই যদি বলতে হয়, তাহলে তো সমস্যা। না, জিয়াউর রহমানের মানে হত্যার যে বিচার, এটা সবার চাইতে হবে, যাতে ভবিষ্যতে আরেকজন জিয়াউর রহমান আরেকজন, হ্যাঁ, বিষয়টা হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার সময়ে ওই জামাতের ইসলামের ইয়ের থেকে আড়াই 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 গ্রামের তালাও খোলা যায়নি, ট্রাকও খোলা যায়নি, কিছুই করা যায়নি। গুম খুন দেন না, কত কিছু, আয়না ঘর, কত কিছু হয়েছে। তো ওটা তো ফ্যাসিস্ট আমলে যা হবার হয়েছে। কিন্তু আমরা তো এখন একটা ইলেকশনের মাধ্যমে নির্বাচিত সরকার পেয়েছি, আমরা তো গণতন্ত্রের পথে হাঁটতে চাই। যে অভ্যুত্থানটা হয়েছে সেখানে তো ফেসিবাদের বিলোপ চেয়েছে, তার মানে মানবিক বাংলাদেশ এখনো যদি না চাই, অন্তত গণতন্ত্র, আইনের শাসন, সুশাসনটা চাই। সেই পথে তো তারেক রহমান বাধা হতে পারে না, সেই পথ তো চলতে দিতে হবে। যেমন তিনি হয়তো ঘটনাচক্রে তার বাবা, ঘটনাচক্রে তার মা, কিন্তু তিনি তো সরকার প্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। তার বিচার যদি না হয়, আমি হত্যা হয়ে গেলে আমার বিচার কি হবে? সুতরাং আমি যে কোনো হত্যার বিচার চাই, যে কোনো ফৌজদারি অপরাধে। একটা উদাহরণ দিয়ে দেখেন, বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী, অ্যাসিড থ্রোয়িং মহামারী আকার ধারণ করছিল না, আইন ছিল না, তিনি আইন করেছেন, ক্যাপিটাল পানিশমেন্ট সহ আইন করেছেন, প্রয়োগ করেছেন, এখন আর নাই। সুতরাং আইন করা হোক, দুর্নীতির জন্য আইন করা হোক, এবং এইসব ফৌজদারি অপরাধ যত আছে নির্মমভাবে, এবং তারেক রহমানকে যারা অত্যাচার করেছে, তারা হত্যা করতেছে, তাদেরও বিচার হওয়া উচিত। কারো বিচার উনি না চাইলেও আমি এজ এ দেশের নাগরিক, আমি তো চাই প্রত্যেকটা ফৌজদারি অপরাধের বিচার হওয়া উচিত। তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে কি করে?